হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর আয়োমেটের প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন যে মডেল কোয়েশ্চেন পেপার 11 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে 1-1 কোনো আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার হবে। তাহলে এখানে আসল ও সবৃদ্ধিমূলক অনুপাত বলা আছে। তো এটা অ্যাকচুয়ালি সরল সুদ, এবং আসল এবং সবৃদ্ধিমূল বলতে সুদ আর আসল মিলে, সুদ আর আসল মিলে আছে 9, 8 আছে আসল এবং 9 আছে সুদ আসল মিলে। তাহলে এখানে আমরা ধরতে পারি যে আসলে 8x টাকা এবং সবৃদ্ধিমূল অর্থাৎ সুদ ও আসল মিলে এটা 9x টাকা ধরবো। ধরলে অঙ্কটা সহজই হবে। এখানে I সমান PRT বাই 100 এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে লিখবো এখানে, না আগে ধরে নেব, মনে করি আসল সমান 8x টাকা ও সবৃদ্ধিমূল সমান 9x টাকা। তাহলে সুদ আসল 9x, আসল 8x, তাহলে সুদ সমান 9x মাইনাস 8x টাকা সমান x টাকা। তাহলে এখানে যা যা দেওয়া আছে মোটামুটি লিখে নেব। এখানে I সমান P সমান R সমান T সমান I সমান PRT বাই 100। তো I সমান লিখলাম I ফর ইন্টারেস্ট সুদ, এটা x টাকা। পিতে আছে আসল 8x টাকা, আর সুদের হার বের করতে হবে। কোনো আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত? অঙ্কের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই আসল এবং সবৃদ্ধিমূল এটা কত বছরের সেটা বলা নেই। এখানে সময়টা না জানলে অঙ্কটা করা যাবে না। তো যাই হোক, আমি এখানে বলা নেই, তো তবু 1 বছর ধরে করি, দেখি কি উত্তর আসছে। সময় সমান 1 বছর। তাহলে আমরা জানি যে I সমান PRT বাই 100, বা বজ্রগুণ করলে পাই PRT সমান 100I বা R সমান 100I বাই PT সমান 100, এবং I এর মান x, P এর মান 8x ও T এর মান 1 বসালাম। 4 দিয়ে 4 দুগুণ 8, এটা 4 25 100, তাহলে 12 বাই 25, এই 25 বাই 2 সমান 12 পূর্ণ 1-এর 2 লিখতে পারি, বা 12.5 লিখতে পারি। তাহলে আমরা যদি 1 বছর ধরে করি তাহলে কিন্তু উত্তরটা মিলছে। সুতরাং এটা অঙ্কটা 1 বছরের জন্য দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো উল্লেখ করা নেই যে 1 বছর। সুতরাং অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি ভুলই দেওয়া আছে। তো এখানে 1 বছর হলেও সেটা উল্লেখ করে দেওয়া থাকতো। তো যাই হোক, আমি এখানে 1 বছর ধরে পেয়েছি সুদের হার 12.5%। অতএব সুদের হার 12.5%। 1/x মাইনাস 1/x ইন্টু x মাইনাস 3 সমান 0 হলে সমীকরণের সমাধান কি হবে? অ্যাকচুয়ালি সমীকরণটা সমাধান করতে হবে। ওয়ান বাই এক্স মাইনাস 1/x ইন্টু x মাইনাস 3, এটা সমান 0। x এবং x ইন্টু x মাইনাস 3 এর লসাগু x ইন্টু x মাইনাস 3,
এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, এক্স মাইনাস থ্রি থাকবে, এক্স মাইনাস থ্রি দিয়ে এককে গুণ, তাহলে এটা হবে এক্স মাইনাস থ্রি, মাইনাস দিলাম এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি দিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রিকে ভাগ করলে এক হয়, এক দিয়ে এককে গুণ, এটা এক সমান শূন্য, বা এক্স মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান, তাহলে এটা হলো এক্স মাইনাস ফোর, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাহলে এটা সমান শূন্য। তাহলে এর নিচে এক ভাববো, এক্স মাইনাস ফোর দিয়ে এককে গুণ, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দিয়ে শূন্যকে গুণ, তাহলে এটা শূন্য হয়ে গেল, বা এক্স সমান চার, তাহলে এই সমীকরণের সমাধান হবে এক্স ইজ ইকুয়াল টু ফোর, অর্থাৎ এই যে সি। তারপরে আছে শূন্য ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু পি থেকে এবির উপর লম্ব অঙ্কন করা হলো, যা এবিকে এন বিন্দুতে ছেদ করলো। পিবি সমান 6 সেন্টিমিটার, বিএন সমান 4 সেন্টিমিটার, তাহলে এবি এর মান কত হবে? তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থিত পি যে কোনো বিন্দু এবি এর বিন্দু থেকে এবির উপর লম্ব অঙ্কন করা হলো। এখানে পি বিন্দু মনে করলাম, এখান থেকে এবির উপরে লম্ব অঙ্কন করলাম, এবিকে এন বিন্দুতে ছেদ করে, এটা এন, পিবি 6 সেন্টিমিটার, পি থেকে বি আছে, এটা 6 সেন্টিমিটার আছে, 6 সেমি, বিএন 4 সেন্টিমিটার, এবি এর মান, এবি কত হবে? এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এবি এর দৈর্ঘ্য পেতে গেলে আমরা যেটা করব, পি বিন্দুর সাথে এ বিন্দু যোগ করে দেব, তাহলে ত্রিভুজ এ বি পি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে, তাহলে যে ছোট ত্রিভুজটা তৈরি হলো এটা বড় ত্রিভুজের সাথে সদৃশকোণী, এই সাইডে যেটা আছে এটাও টোটাল ত্রিভুজের সাথে সদৃশকোণী, আবার তিনখানা ত্রিভুজ পরস্পরের সাথে সদৃশকোণী। তাহলে অতএব আমরা বলতে পারি যে পিএবি, ত্রিভুজ পিএবি ও এই ছোট সাইজের ত্রিভুজটা পিএনবি পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী, অতএব অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, অর্থাৎ বড় ত্রিভুজ যেটা আছে এর এবি এবং ছোট ত্রিভুজের এবি, ছোট ত্রিভুজের বড় ত্রিভুজের অতিভুজ এবি আর ছোট ত্রিভুজের অতিভুজ বিপি বা পিবি। এখানে দেওয়া আছে, এখানে পিবি দেওয়া আছে, পিবি সমান বড় ত্রিভুজের এই ভূমি, যেটা আমি এটাকে যদি ভূমি মনে করি, তাহলে পিবি সমান ছোট ত্রিভুজের এই বিএন। তাহলে কি পেলাম? বড় ত্রিভুজের ছোট বাহু এবং সব বড় ত্রিভুজের বড় বাহু নিয়েছি আর ছোট বাহু নিয়েছি, ছোট ত্রিভুজের বড় বাহু নিলাম এবং ছোট বাহু নিলাম। এখন এবি যেটা আছে, এবি এর মান বের করতে হবে। পিবি 6 সেন্টিমিটার দেওয়া আছে, পিবি 6 সেন্টিমিটার, আর বিএন এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার। বজ্রগুণ করলে পাই 4ab সমান 6 ছক 36 বা এবি সমান
36/4, 4 নং 36, তাহলে 9 হয়েছে। অতএব এখানে প্রশ্ন ছিল যে এবি এর মান কত? এবি এর মান 9 সেমি। অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত হবে? তাহলে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে উৎপন্ন করে 180 ডিগ্রি কোণ। তাহলে 180 ডিগ্রি কোণের বৃত্তীয় মান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এটা হবে এই পাই রেডিয়ান এ, আর এটা ছিল সি। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে আমরা করতে পারি কি, চোঙটির ব্যাসার্ধ ধরে নিতে পারি আর উচ্চতা ধরে নিতে পারি। তাহলে এখানে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h আর ভূমির ক্ষেত্রফল πr²। তাহলে 2πr/h πr² 3 গুণ চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, অর্থাৎ h/r বের করতে হবে। তাহলে এখানে মনে করি উচ্চতা ধরে নেব আর ব্যাসার্ধ ধরে নেব। মনে করি চোঙটির উচ্চতা h একক ও ভূমির ব্যাসার্ধ r একক। এখন বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল লিখব। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr/h, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ একক। আর ভূমি যেহেতু বৃত্তাকার তাহলে ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ সেটা হলো πr² বর্গ একক। তাহলে এই দুটো সমান বলা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে 2πr/h সমান πr²। আমাকে আনতে হবে h/r, r এর মান বের করতে হবে। তাহলে h বাদিকে আছে, তাহলে এক কাজ করতে পারি আমরা যে এর নিচে r আনার জন্য 2πr/h আছে, 2πr/h আমি চাইছি নিচে একটা r আসুক। তাহলে এই 2 থাকবে না, পাই থাকবে না, একটা আর উপরে আছে সেটাও থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ করব, পাই দিয়ে ভাগ করব, আর একটা আর আছে তাহলে 2πr² দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, 2 2 কেটে যাবে, পাই কেটে যাবে, আর এবং একটা আর কাটবে, তাহলে h/r থাকছে। তাহলে কি করলাম, বাদিককে আমি 2πr² দিয়ে ভাগ করলাম, ডান দিককেও তাই, πr² 2πr² দিয়ে ভাগ করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল 3 গুণ আছে, সেই জন্য 3 একটা গুণ করতে ভুলে গেছি, তো 3 গুণ করে দিয়েছি এখানে 3। তো r² পাই কেটে দিলাম, বাদিক থেকে 2 2 পাই আর এবং r² কেটে দিলাম। তাহলে বাদিকে পাচ্ছি h/r, ডান দিকে পাচ্ছি 3/2। তাহলে এখান থেকে বলা যায় বা h/r সমান 3:2। অতএব উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত সমান 3:2। 6 দাগে আছে 94, 33, 86, 68, 32, 80, 48 এবং 70 এর মধ্যমা কত হবে? তাহলে মধ্যমা আমরা দুই পদ্ধতিতে বের করতে পারি। একটা পদ্ধতি হলো আমরা এখান থেকে চোখে দেখে বলে দিতে পারি, আর একটা পদ্ধতি হলো এখানে 1 2 3 4 5 6 7 8 8খানা পদ আছে, n সমান 8। তাহলে সূত্র দিয়ে আমরা
মধ্যমা বের করতে পারি, তো আমি এখানে দুইভাবেই করাবো। তাহলে প্রথম যে সংখ্যাগুলো আছে তাদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সংখ্যাগুলো আছে এখানে, সবচেয়ে ছোট 32, তারপরে 33, 32,33, তারপরে আছে 48, তারপরে 68, তারপরে 70, 32, 33, 48, 68, 70, 80, 86, 94, 80, 86, 94। তাহলে প্রথম সূত্র দিয়ে করাই, তারপরে আরও শর্ট পদ্ধতিতে করাবো। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে n সমান 8, এটি জোড় সংখ্যা। তাহলে আমরা কি জোড় সংখ্যা হলে n/2 বের করি, n/2 হলো 8/2, আর এটা ইজ ইকুয়াল টু 4, ও n/2 প্লাস 1 বের করি। তাহলে 4 প্লাস 1, n/2 4 এবং প্লাস 1, তাহলে এটা হচ্ছে 5। তাহলে কি পেলাম, 4 পেলাম n/2 এর মান, n/2 প্লাস 1 এর মান 5 পেলাম। তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ এবং পঞ্চম পদের গড়, অতএব মধ্যমা সমান চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ প্লাস পঞ্চম পদ বাই 2। 1, 2, 3, 4 এটা চতুর্থ পদ আর এটা পঞ্চম পদ। তাহলে 68 প্লাস 70/2, তাহলে এটা হলো 69। এভাবে বের করতে পারি। আর একটা নিয়ম হলো, আমরা প্রথমে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখে নেব। তাহলে যখন এই সংখ্যাগুলো কম সংখ্যক দেওয়া থাকবে, মোটামুটি 10 বা তার কাছাকাছি, তখন আমরা এই পদ্ধতিতে করতে পারি। যেমন এদিক দিয়ে এক ঘর এগোলাম, এদিক দিয়ে এক ঘর, এখানে 2 বা 3, এদিক থেকেও 3, এদিক থেকে আর এক ঘর, এদিক থেকে আর এক ঘর। দেখতে পাচ্ছি মাঝখানে এই 68 এবং 70 আছে। তাহলে মাঝখানে 68, 70 আছে, তাহলে এখানে লিখতে পারি মধ্যমা সমান, যখন মাঝখানে দুটো সংখ্যা থাকবে তখন সেই দুটো সংখ্যার গড় নিতে হবে, আর যদি একটা সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটাই মধ্যমা হতো। তাহলে এটা হলো 69 মধ্যমা। 2 জায়গায় আছে শূন্যস্থান পূরণ করো। অমলের মূলধন শ্যামলের মূলধনের 1/2 গুণ হলে তাদের লভ্যাংশ বণ্টনের অনুপাত কী হবে? তাহলে মূলধনের যে অনুপাত, লভ্যাংশ বণ্টনের অনুপাত তাই হবে। তো এখানে অমলের মূলধন শ্যামলের মূলধনের 1/2 গুণ, তাহলে অনুপাত হবে 1:1/2 সমান 1:2, 2 1 3, 3/2, তাহলে 1/2 দিয়ে 1/2 দিয়ে গুণ করছি, সমান 2 এবং এটা 3, তাহলে এটা 2:3 উত্তর। তারপরে যদি 4টি সংখ্যা x, 3x, x এবং 3 এবং y সমানুপাতে থাকে, তাহলে y এর মান কত হবে? তাহলে সমানুপাতে আছে মানে কি, মানে this by this is equal to this by this। সমানুপাতে আছে তার মানে হলো x by 3x সমান 3/y। এখন আমাকে y এর মান বের করতে হবে, সেই জন্য xy সমান লিখব বজ্রগুণ করে 3 এবং 3x, 3 3 9x, বা এখান থেকে লেখা যায় y সমান 9x বাই x, x কেটে দিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 9, অতএব y সমান 9।
স্থূলকোণী স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। আমরা জানি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ হলে পরিকেন্দ্র ত্রিভুজের মধ্যে হয়, সমকোণী ত্রিভুজ হলে পরিকেন্দ্র অতিভুজের মাঝখানে হয়, আর যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে পরিকেন্দ্র কী হবে, ত্রিভুজের বাইরে হবে। আর ছবিটা কিছুটা এরকম, যদি এটাই স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে এর পরিকেন্দ্রের কিন্তু বাইরে কোনো একটা বিন্দু, যেটা থেকে তিনখানা কৌণিক বিন্দু সমান দূরে আছে। এই একটা বিন্দু মনে করো, এখান থেকে এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু সমান দূরে থাকবে। তাহলে সাইন থিটা সমান এক্স, সেক থিটা সমান ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে। সাইন থিটা সমান এক্স, আর এখানে সেক থিটা আছে, সেক থিটা সমান 1/y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস থিটা সমান, কারণ সেক, আচ্ছা এইভাবে না লিখে লিখব কি যে 1/, করে দিই 1/sec থিটা সমান, তাহলে এই দিকটাকে অনুন্মুক্তি নেব, তো উল্টে দিলাম, তাহলে এই দিকটাকে উল্টে দেবো y/1। তাহলে এখান থেকে বলা যায় যে 1/sec এটা cos থিটা সমান y sin থিটা x cos থিটা y। আবার আমরা জানি কি, আবার আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা সমান 1 জানি, তাহলে sin এর মান x, তাহলে x স্কোয়ার প্লাস cos এর মান y, cos থিটার মান y, তাহলে এটা y স্কোয়ার, এটা সমান 1। তাহলে sin x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 1। একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর, একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো যদি আমরা মোটামুটি ছবিটা আঁকি, এটা হলো অর্ধগোলক, আর যদি শঙ্কু আঁকি আমরা এখান থেকে, এটা হলো শঙ্কু। এটা হলো শঙ্কুর উচ্চতা, আর এই উচ্চতাটা অ্যাকচুয়ালি অর্ধগোলকের, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও কিন্তু এই ব্যাসার্ধের সমান, কারণ অর্ধগোলকের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান হয়। তো এখানে বলা আছে একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, উচ্চতা সমান হলে তাদের আয়তন অনুপাত কত? তাহলে প্রথমে আসি অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ, সেটা আর একক ধরলাম, এটা ধরে নিতে হবে। আর একক এখানে লিখব ধরি, অতএব আয়তন সমান, আমরা গোলকের আয়তন জানি 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের আয়তন হবে 4 এর জায়গাতে 2 হবে, হাফ হবে, 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা হলো অর্ধগোলক। আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর হবে, কারণ একই ভূমি বলা আছে, ও উচ্চতা এইচ দিয়ে লিখলে সেটাও আর, অতএব আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পাই আর স্কয়ার, এইচ এর মান এখানে আর, ঘন একক সমান 1/3 পাই
r³ ঘন একক। তাহলে এই দুইয়ের আয়তন বের করতে হবে। তাহলে আয়তনের অনুপাত, তাহলে প্রথম অর্ধগোলক আছে, পরে শঙ্কু আছে। তাহলে প্রথমে অর্ধগোলকের হবে 2/3 পাই r³, শঙ্কুর হবে 1/3 পাই r³। তাহলে পাই r³ দিয়ে যদি ভাগ করি তো 2/3 = 1/3 সমান নিচে 3 আছে উভয় ক্ষেত্রে। তাহলে প্রথম পদকে বা পূর্ব পদকে 3 দিয়ে গুণ করলাম, আর যেটা উত্তর পদ আছে তাকেও 3 দিয়ে গুণ করলাম। 3 3 কেটে যাবে, 3 3 কেটে যাবে, এখানে থাকবে 2 আর এখানে থাকবে 1। তাহলে 2:1। এটা হলো অর্ধগোলক ও শঙ্কুর আয়তন অনুপাত যখন তাদের ভূমি একই হবে এবং উচ্চতা একই হবে। তাহলে y সমান আছে 3x - 5 এবং x এর সংখ্যাগুরু মান 15 হলে y এর সংখ্যাগুরু মান কত? অর্থাৎ এখানে ওই x এর মান 15 বসিয়ে হিসাব করতে হবে। হিসাব করলে x এর যে y এর যে মান আসবে সেটাই হলো y এর সংখ্যাগুরু মান। y সমান 3x - 5 বা y = 3, x এর মান বসাবো, x সমান 15 বসিয়ে পাই, এখানে 15 বসালাম, 3 15 45 - 5, তাহলে এটা হলো 40। অর্থাৎ y এর সংখ্যাগুরু মান সমান 40। একটি নিরেট অর্ধগোলক ও আচ্ছা এটা তো হয়ে গেল। এবার সত্য মিথ্যা। সুদের পর্ব 6 মাসের পরিবর্তে 1 বছর হলে চক্রবৃদ্ধির সুদের পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, সুদের পর্ব 6 মাসের পরিবর্তে যদি 1 বছর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বৃদ্ধি পায় না। সুদের পর্ব যদি 6 মাসে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পায়, বাট পর্ব যদি 1 বছর হয় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ হ্রাস পায়। তাহলে এটা মিথ্যা দেওয়া আছে। x সমান √5 + 2 হয়, যদি x সমান √5 + 2 হয় তবে x + 1/x তার হোল স্কয়ার এর মান 20 হবে। এখন আমরা হিসাব করে দেখব যে এর মান 20 হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তো এখানে আছে x = √5 + 2। তো 1/x এর মানটা বের করার চেষ্টা করব। 1/x সমান 1/√5 + 2। তাহলে এই √5 - 2 দিয়ে ওপর নিচে গুণ করে করণী নিরসন করে নেব, সমান 1 দিয়ে √5 - 2 কে গুণ করলে √5 - 2 হয়। √5 + 2 √5 - 2 অর্থাৎ a + b × a - b। আমরা জানি a² - b² সূত্র হলো a + b × a - b। তাহলে এখানে √5 তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, এটা 5 - 4, তাহলে হচ্ছে √5 - 2/1, 1টা দেব না। তাহলে এটা হলো √5 + 2, 1/x হলো √5 - 2। তাহলে অতএব x + 1/x তার হোল স্কয়ার সমান x এর মানটা বসালাম √5 + 2 আর 1/x এর মানটা বসালাম √5 - 2 তার হোল স্কয়ার। +2 - 2 কেটে দিলাম, অর্থাৎ বিয়োগ হয়ে 0 হয়ে গেল। তাহলে দুখানা √5 আছে, 2√5 হোল স্কয়ার সমান 2 × 2 = 4 আর √5 হোল স্কয়ার করলে এটা 5। তাহলে এটা হলো 4 × 5 = 20। একটি বৃত্ত অন্য একটি বৃত্তের ভেতরে অবস্থান করলে তাদের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, এটা 20 বেরিয়েছে, এটা সত্য। তাহলে একটি বৃত্তের ভিতরে অপর একটি বৃত্ত থাকলে তাদের সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়। তাহলে এটাও সত্য। এখন sin 6θ = 1 হলে
সাইন 3 থিটা সমান কি একই 2 হবে সেটা বের করতে হবে। সাইন 6 থিটা সমান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে সমান সাইন 90 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারি 6 থিটা সমান 90 ডিগ্রি বা থিটা সমান 90 ডিগ্রি বাই 6, 6 15 90, তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। এখন আমাকে সাইন 3 থিটা বের করতে হবে। 3 থিটা সমান 3 ইন্টু 15 ডিগ্রি সমান 45 ডিগ্রি। অতএব সাইন 3 থিটা সমান সাইন 45 ডিগ্রি, যার মান হচ্ছে 1/√2। তো এখানে বলা আছে 1/2, সুতরাং এটা মিথ্যা, এটা মিথ্যা দেওয়া ছিল। একটি ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ আর একক এবং বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক হলে ফাঁপা গোলকটির আয়তন, তাহলে একটি ধাতু নির্মিত ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ স্মল আর একক এবং বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক হলে ফাঁপা গোলকটির আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। তাহলে এটা মিথ্যা হবে, কারণ ফাঁপা গোলক বলতে যা বোঝায়, তাহলে ফাঁপা গোলকের আয়তন বলতে আমরা এই বহির্ব্যাসার্ধ অর্থাৎ 4/3 পাই আর কিউব বহির্ব্যাসার্ধ দিয়ে যে আয়তন বেরোবে সেটা বুঝি। আর এই যে বিয়োগ করাতে আমরা বুঝি কি, বিয়োগ করাতে বুঝি আমরা যে ফাঁপা গোলকটি যে পাত দিয়ে গঠিত সেই পাতের আয়তন। তাহলে এটা কিন্তু পাতের আয়তন, এটা গোলকের আয়তন নয়, সুতরাং এটা মিথ্যা দেওয়া আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের গড় নির্ণয় করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের গড় নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে মধ্যমা বের করতে পারি, বাট গড় বের করতে পারি না, সেই জন্য এটা আছে মিথ্যা। চারের একে আছে বার্ষিক 10% সুদের হারে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 210 টাকা হবে। তাহলে চক্রবৃদ্ধির যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র ব্যবহার করে খুব সহজে করা যাবে। তবে এপি আর এন এর কিসের মান কত দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব, এখানে প্রথমে এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি এর মানটাই একে এ দিয়ে লেখা হয়, তো এর মানটাই এখানে বের করতে হবে। তারপরে আচ্ছা, পি ফর আসল, এর মানও বের করতে হবে। সুদের হার ব্র্যাকেটে আর লিখলাম, সুদের হার ব্র্যাকেটে আর, এটা 10%। আর এখানে সুদের পর্ব ব্র্যাকেটে এন, এটা সমান 2 বছর। আচ্ছা, এখানে যে আসলটা আছে, আসলটা পি সমান জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এটা পিটা অ্যাকচুয়ালি এ মাইনাস আই, যেখানে আই সমান সুদকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো এ মাইনাস আই, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস আয়ের মান আছে, এখানে আয়ের মান আছে 210 টাকা, তাহলে আয়টা এখানে সুদ, তাহলে এই সূত্র প্রয়োগ করব এবং যা যা মান জানি লিখে ফেলব। তাহলে লিখব, আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস
r/100 হোল টু দি পাওয়ার n, বা যেটা a এর মান আমরা জানি না, বা আমরা এখানে a এর মান লিখতে পারতাম যে p প্লাস 210 লিখতে পারতাম। তো যাই হোক, এখানে a এর মান আমরা জানি না, p এর মান a মাইনাস 210, 1 প্লাস r এর মান 10% দেওয়া আছে, 10/100, এবং n for 2, তাহলে পেলাম a সমান a মাইনাস 210 ইন্টু 1 প্লাস 10 একে 10, 10 10কে 100, তাহলে এটা হলো 1 এর 10 তার হোল স্কয়ার, a সমান a মাইনাস 210, 10 একে 10 আর 1 11, 11/10 তার হোল স্কয়ার, a ইজ ইকুয়াল টু a মাইনাস 210 ইন্টু 11 11 121, আর 10 10কে 100 আমরা কাটতে পারি। আচ্ছা, কাটাকুটির পরে তাহলে কি আসছে দেখা যাক। কাটাকুটির পরে আসছে a সমান, ও আচ্ছা এখানে একটা ব্র্যাকেট ছিল, এইভাবে কাটা যাবে না, এভাবে কাটা যাবে না। তাহলে যদি গুণ করা যায়, 100 নিচে আছে, তাহলে 100-র সাথে এটা গুণ করতে হবে, আর 121 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, 121, তাহলে এটা হচ্ছে 121 ইন্টু a মাইনাস 210 সমান 100, এটা 100a বা 121a মাইনাস 121 এবং 210, তো এটা গুণ না করে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি, কারণ কি একটা স্টেপ পরে এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে এটা 100a হলো, বা 121a মাইনাস 100a সমান, এটাকে ডান দিকে নিয়ে গেলে 121 ইন্টু 210, বিয়োগ করলে 21a সমান 121 ইন্টু 210, বা a সমান 121 ইন্টু 210, তাকে ভাগ করবো 21 দিয়ে, তাহলে এটা হলো 10, 121 এবং 10 গুণ করলে 1210, অর্থাৎ 1210 এ সমান। তাহলে এখানে যেহেতু আসল বের করতে হবে, তাহলে আসল বের করবো কি, এর থেকে 1210 এর থেকে বিয়োগ করব এই সুদের পরিমাণটা 210 ছিল, সমান 1000 টাকা। তাহলে এখানে যেটা করলাম যে আমরা p সমান a মাইনাস আই লিখলাম, কিন্তু আমরা যদি এটা না করে a সমান p প্লাস আই লিখতাম, তাহলে হিসাবটা একটু সোজা হতো। তো যাই হোক, এখানে আসল বেরোলো এই 1000 টাকা। শতকরা এর 2 দাগ, এটা শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদাসলের 7/27 হবে। তাহলে এখানে i সমান PRT/100, সরল সুদের যে সূত্র আছে এই সূত্র দিয়ে সহজ হবে অঙ্কটা। তবে এখানে সুদাসল বলা আছে, এবং সুদাসল ধরে নিতে হবে, এবং সুদটা হবে সুদাসলের 7/27। তাহলে এখানে সুদাসলটা x টাকা ধরে নিলে অঙ্কটা বরং সোজা হবে। তাহলে লিখব কি, মনে করি সুদাসল সমান x টাকা, অতএব সুদ হবে এই x টাকার 7/27 সমান 7x/27 টাকা। তাহলে কি কি দেওয়া আছে, যেমন i সমান PRT/100, IPRT এর মানগুলো লেখার চেষ্টা করব। তাহলে এখানে লিখতে হবে, এখানে সুদ ব্র্যাকেটে i, এটা সমান 7x/27 টাকা, আসল
ব্র্যাকেটে পি, এটা সুদাসল থেকে সুদটাকে বিয়োগ করতে হবে, তাহলে আসল পাওয়া যাবে। 27x থেকে 7x বিয়োগ, তাহলে এটা 20x বাই 27 টাকা। আসল পেলাম, সুদ পেলাম, সুদের হার এবং সময়, তাহলে সুদের হার ব্র্যাকেটে আর লিখলাম। তো এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার না, সুদের হার বের করতে হবে। আর সময়, সময় কিন্তু 5 বছর দেওয়া আছে। তাহলে লিখবো, আমরা জানি যে আই সমান পিআরটি বাই 100। এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে নেব যে পিআরটি সমান 100i। তাহলে এখান থেকে লিখতে পারি আর সমান 100i বাই পিটি। আর এর সঙ্গে পি এবং টি ছিল, এটা এখানে লিখেছি। তাহলে 100 ইন্টু যেটা আই আছে, আই এর মান 7x বাই 27। তারপরে পি এর মান আছে 20x বাই 27 ইন্টু টি এর মান 5 সমান লিখলাম এখানে 100, এটা 7x উপরে 27 নিচে, 7x উপরে 27 নিচে, এই 27টা আবার উপরে। তাহলে এখান থেকে নিচে 27 ছিল, 20x এটাও নিচে, 5 এটাও নিচে, 27 27 কেটে দিলাম, x কেটে দিলাম, 20 এবং 100, 5 20 100, 5। তাহলে এটা 7, আর এর মান 7 হয়েছে। তাহলে অতএব সুদের হার সুদের হার 7%। 3 দাগে আছে যদি x সমান 1/2 মাইনাস √3 এবং y সমান 1/2 প্লাস √3 হয়, তবে 1/1 প্লাস x প্লাস 1/1 প্লাস y সমান কত হবে? তাহলে x সমান দেওয়া আছে 1/2 মাইনাস √3, আমাকে x প্লাস 1 বের করতে হবে। x প্লাস 1 সমান 1/2 মাইনাস √3 প্লাস 1 বা x প্লাস 1 সমান, নিচে 1 আছে, 1 এবং 2 মাইনাস √3 এর লসাগু হলো 2 মাইনাস √3। 2 মাইনাস √3 দিয়ে 2 মাইনাস √3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, প্লাস 1 মানে 1 দিয়ে 2 মাইনাস √3কে ভাগ করলে 2 মাইনাস √3 পাই, সেটা দিয়ে 1 এর গুণ, তাহলে এখানে হবে 2 মাইনাস √3। তাহলে এটা 3 মাইনাস √3 বাই 2 মাইনাস √3। এখন 1/x প্লাস 1 এর অনন্যক নিয়ে নিলাম, তাহলে এরও অনন্যক নিতে হবে। তাহলে 2 মাইনাস √3 এটা উপরে হবে, 3 মাইনাস √3 এটা নিচে হবে। তাহলে এটা হলো। এরপরে y সমান দেওয়া আছে, y সমান দেওয়া আছে 1/2 প্লাস √3। তাহলে এখান থেকে বলা যায় যে y প্লাস 1 সমান দিস প্লাস 1 সমান 2 প্লাস √3 লসাগু, 2 প্লাস 3 দিয়ে 2 প্লাস 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, এর নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে 2 প্লাস √3কে ভাগ করলে 2 প্লাস √3 থাকছে, সেটা দিয়ে 1কে গুণ, তাহলে 2 প্লাস √3, আর এটা 3 প্লাস √3 বাই 2 প্লাস √3। তাহলে এটা পেলাম y প্লাস 1 সমান, তাহলে 1/y প্লাস 1 এটা সমান 2 প্লাস √3
বাই 3 প্লাস রুট 3। তাহলে এটা আর এটা যোগ করব, অতএব 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 সমান 1 বাই এক্স প্লাস 1 এটা আছে 2 মাইনাস রুট 3 বাই 3 মাইনাস রুট 3 প্লাস 3 না এটা আছে 2 প্লাস রুট 3 বাই 3 প্লাস রুট 3। তাহলে এখানে 3 প্লাস রুট 3 আর 3 মাইনাস রুট 3 আছে, লসাগু লিখব 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3। তাহলে এটা যদি হয় 3 মাইনাস রুট 3 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, 3 প্লাস রুট 3 থাকবে, এর সাথে 2 মাইনাস রুট 3 গুণ করতে হবে। তাহলে 3 প্লাস রুট 3 দিয়ে 2 মাইনাস রুট 3 কে গুণ প্লাস 3 প্লাস রুট 3 দিয়ে ভাগ করলে এটা কাটছে, এটা থাকবে, এটা দিয়ে এটাকে গুণ 3 মাইনাস রুট 3 দিয়ে গুণ করব 2 প্লাস রুট 3 কে। তাহলে 3 কে এ ভাবলে এবং রুট 3 কে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর 3 দিয়ে 2 মাইনাস রুট 3 কে গুণ করলে 3 দুগুণ 6 মাইনাস 3 রুট 3। তাহলে রুট 3 দিয়ে 2 কে প্লাস 2 রুট 3 প্লাস এ মাইনাস রুট 3 3। 3 দিয়ে 2 3 দুগুণ 6, 3 দিয়ে রুট 3 তাহলে প্লাস 3 রুট 3 মাইনাস রুট 3 দিয়ে 2 তাহলে মাইনাস 2 রুট 3 মাইনাস এ প্লাস এ মাইনাস রুট 3 3। নিচে আসছে 3 3 9, রুট 3 স্কোয়ার করলে 3, তাহলে 6 মাইনাস 3 এটা হলো 3 মাইনাস 3 রুট 3, মানে 3খানা রুট 3 থেকে 2খানা রুট 3 বিয়োগ করতে হবে, বড়োর আগে মাইনাস, তাহলে এটা মাইনাস রুট 3। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল। এবার এখান থেকে এই পর্যন্ত 6 মাইনাস 3 অর্থাৎ এটা প্লাস 3 প্লাস 3 রুট 3 মাইনাস 3 রুট 3, তাহলে প্লাস রুট 3 বিয়োগ করলে কেটে দিলাম 3 3 6, 6 বাই এটা 6 আর এটা সমান 1। তাহলে পেলাম অতএব 1 বাই এক্স প্লাস 1 প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 এটা সমান 1। তাহলে 4 দাগে আছে যদি এক্স সমানুপাতি ওয়াই এবং জেড সমানুপাতি ওয়াই হয় তবে দেখাও যে এক্স সমানুপাতি জেড, অর্থাৎ এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এটা জেড এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এই দুটো সম্পর্ক থেকে আমাকে এক্স এবং জেডের মধ্যে সম্পর্ক আনতে হবে। তাহলে এখানে ভেদ ধ্রুবক k1, এখানে ভেদ ধ্রুবক k2 আসবে, তাহলে সেটা প্রথমে লিখে নেব। মনে করি দুটি ভেদ ধ্রুবক k1 ও k2। তাহলে প্রথম যে সম্পর্ক দেওয়া আছে x সমানুপাতি y, আমাকে সম্পর্ক আনতে হবে x এবং z এর মধ্যে। তাহলে এখান থেকে লিখব x সমান k1y, বা এখান থেকে y সমান লিখব y সমান x বাই k1। আর পরের যে সম্পর্ক আছে এখানে z সমানুপাতি y বা z সমান, এখানে ভেদ ধ্রুবক k1, এখানে k2 দুটো ধরে নিয়েছিলাম, তাহলে এখানে হবে z সমান k2y, বা আমরা লিখতে পারি y সমান z বাই k2। তাহলে এটা y সমান, এটা y সমান, তাহলে আমরা ডান দিকটা সমান লিখতে পারি যেহেতু বাঁ দিকটা সমান আছে। তাহলে অতএব x বাই k1 সমান z বাই k2। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে x সমানুপাতি z,
এটা প্রমাণ করতে হবে। তাহলে বাঁদিকে আমি এক্স রাখবো, বাঁদিকে এক্স রাখবো সমান কোনো একটা ধ্রুবক ইন্টু জেড, এই সম্পর্কটা নিয়ে আসবো। তাহলে এখানে বজ্রগুণ করে ফেলি, কে টু এক্স সমান কে ওয়ান জেড, বা এক্স সমান কে ওয়ান জেড বাই কে টু। তাহলে পেলাম এক্স সমান কে ওয়ান কে টু ইন্টু জেড। এখন দেখো কে ওয়ান কে টু ছিল কি, কে ওয়ান কে টু ছিল ভেদ ধ্রুবক। তাহলে কে ওয়ান কে টু যদি ভেদ ধ্রুবক হয়, কে ওয়ান বাই কে টু এটার মান ধ্রুবক, তাহলে লিখতে পারি বা এক্স সমান ধ্রুবক ইন্টু জেড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান যেহেতু ধ্রুবক ইন্টু জেড, তাহলে এক্স সমানুপাতি জেড। তাহলে এখানে প্রশ্নে ছিল কি যে তবে দেখাও যে এক্স সমানুপাতি জেড, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে এক্স সমানুপাতি জেড সেটা প্রমাণ করা হলো। ও কেন্দ্রীয় বৃত্তে বিসি একটি ব্যাস এডি জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। কোণ এসিবি এটা সমান 30 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান কত? তাহলে ছবিটা সুন্দর করে এঁকে ফেলতে হবে। ছবিটা যত নির্ভুল হবে আঁকা, তত কিন্তু অঙ্কটার উত্তর সঠিক আসবে। আর যদি ছবিটা নির্ভুল না হয় তাহলে উত্তর ভুল আসবে। এটা 5। ও কেন্দ্রীয় বৃত্তে বিসি একটি ব্যাস এডি জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই যে ব্যাসটা আছে এটা হলো বিসি, আর বৃত্তের কেন্দ্র এডি জ্যাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জ্যাটা কোথায় জানি না, তাহলে আমি এখানে মোটামুটি একটা জ্যা নিয়ে নেব, এটার নাম এডি জ্যাকে পি বিন্দুতে ছেদ করেছে। তারপর বলা আছে কোণ এসিবি 30 ডিগ্রি, এ সি বি এই কোণটা 30 ডিগ্রি বলা আছে। এই কোণটা 30 ডিগ্রি। কোণ এসিবি 30 ডিগ্রি, কোণ এডিসি এর মান কত? এডিসি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য এবি যুক্ত করে নিলাম। এবি যুক্ত করা হলো। তাহলে দেখো এখানে এ সি, এখানে কিছু একটা নাম দিয়ে দিই, এখানে নাম তো এক্স, এ এক্স সি এই বৃত্তচাপের উপর অবস্থিত। এই বৃত্তচাপের উপরে এটা একটা কোণ আর এটা একটা কোণ। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল কোণের মান সমান হয়, অর্থাৎ এই কোণটা যত হবে এই কোণটাও তত হবে। তাহলে আমাকে এই কোণটার মান বের করার চেষ্টা করতে হবে। এই কোণটা পেলে আমরা এই কোণটা পাবো। তাহলে এই কোণটার মান পেতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে এই কোণটা বের করে নেওয়া। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কারণ কোণ বিএসি সমান অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। সমান 90 ডিগ্রি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি। আবার এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং
তো ঠিক তিনটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান পাবো কি 180 ডিগ্রি থেকে এই কোণ এবং এই কোণ বিয়োগ করব। সুতরাং কোণ, এই কোণটার নাম এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা বিএসি মাইনাস এই কোণটার নাম এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, এটা 90 ডিগ্রি বেরোলো একটু আগে, এটা 90 ডিগ্রি, আর এটা এসিবি, এটা অলরেডি 30 ডিগ্রি দেওয়া আছে। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে পাই 90 ডিগ্রি, তার থেকে 30 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে পাবো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60 ডিগ্রি পেলাম। তাহলে আবার বলবো কি যে এই এক্স সি বৃত্তচাপের উপর এই এবিসি এবং এডিসি কোণ অবস্থিত। আবার এ এক্স সি বৃত্তচাপের উপর কোণ এবিসি কোণ এডিসি অবস্থিত। অতএব কোণ এডিসি সমান কোণ এবিসি, অর্থাৎ এডিসি আর এবিসি পরপর সমান, আর এটা সমান 60 ডিগ্রি। তাহলে কি বেরোলো? অতএব কোণ এডিসি সমান 60 ডিগ্রি। এখানে 6 দাগে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণ যদি আমরা পরস্পর যোগ করি তাদের যোগফল 180 ডিগ্রির সমান হয়। তাহলে সেই রকম দুটি কোণের অনুপাত 2:3 দেওয়া আছে। এখন তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা বের করতে পারবো। তো এক্ষেত্রে যে কোণ দুটো দেওয়া আছে 2:3, একটা 2 থিটা আর একটা 3 থিটা ধরে নিলে অঙ্কটা সোজা হবে। মনে করি বৃত্তস্থ চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণের মান 2 থিটা ও 3 থিটা। তাহলে আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি বা যোগফল, তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি 2 থিটা প্লাস 3 থিটা এটা সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি 2 এবং 3 5 থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় বা থিটা সমান 180 ডিগ্রি বাই 5। তাহলে 5 দিয়ে ভাগ করা সোজা নিয়ম হচ্ছে সংখ্যাটাকে ডবল করে দিয়ে শূন্যটা বাদ দিয়ে দেবো। তাহলে 18 ডবল 36, শূন্যটা লিখবো না। তাহলে থিটা সমান 36 ডিগ্রি। তো এখানে প্রশ্ন আছে যে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে থিটা সমান 36 ডিগ্রি পেলাম। অতএব 2 থিটা সমান 2 ইন্টু 36 ডিগ্রি, তাহলে 36 দুগুণ 72 ডিগ্রি, ও 3 থিটা সমান 3 ইন্টু 36 ডিগ্রি, আর 3 36 108 ডিগ্রি।
অতএব কোণ দুটির মান কোণ দুটির মান 72 ডিগ্রি ও 108 ডিগ্রি। আচ্ছা, এটা 7-এর দাগ। এখানে আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। যদি বিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 5 সেন্টিমিটার হয়, তবে সিডি এর দৈর্ঘ্য কত? তাহলে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। আর বিডি অর্থাৎ বি বিন্দু থেকে সমকোণিক বিন্দু বি বিন্দু থেকে এসির উপর লম্ব টানা হয়েছে। তাহলে ত্রিভুজটা প্রথমে এঁকে ফেলতে হবে। তো এটা হলো সেই সমকোণী ত্রিভুজ। এ বি সি, বি থেকে এসির উপর লম্ব টানা হলো, লম্বের নাম বিডি, এই লম্ব টানা হয়েছে। তাহলে আমরা জানি যে বি বিন্দু থেকে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় সেই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশকোণী, এবং প্রত্যেকটা ত্রিভুজ বড় ত্রিভুজটা বা মূল ত্রিভুজটার সাথে সদৃশকোণী। তো এখানে বিডি সমান বলা আছে, বিডি সমান 8 সেমি, এডি সমান 5 সেমি। তাহলে সিডি এর মান বের করতে হবে। সিডি সমান কত? এটা বিডি, এটা 8, এটা এডি 5, এডি এটা 5 সেমি, সিডি বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে আমরা যদি সবচেয়ে ছোট ত্রিভুজ এবং এটা মাঝারি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে দেখব কি এই দুটো ত্রিভুজ সদৃশকোণী এবং এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। যেমন এর ছোট ত্রিভুজের এর অনুরূপ বাহু এটা, ছোট ত্রিভুজের এর অনুরূপ বাহু এটা, ছোট ত্রিভুজের এর অনুরূপ বাহু এটা। তাহলে এই অনুরূপ বাহুগুলি সমানুপাতি, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি, এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা এই সিডি এর মান বের করতে পারবো। তাহলে ত্রিভুজ ছোট ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা নেব, মাঝারি ত্রিভুজটা নেব। আর বড় ত্রিভুজ বলতে এবিসি কে বোঝাচ্ছি আমি, মাঝারি বলতে এবিডি, আর ছোট বলতে বিসিডি। তাহলে এবিডি নেব আর বিসিডি নেব। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশকোণী। আর আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, সুতরাং এর অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে অনুরূপ বাহুগুলি কোনটা কোনটা, কার অনুরূপ কোনটা সেটা আমি এখানে লিখতে পারি। অতএব যেমন আমি বড় ত্রিভুজটা আগে লিখেছি, মানে মাঝারিটা আগে, ছোটটা পরে। তাহলে বড় ত্রিভুজের এই যে অতিভুজ এবি, ছোট ত্রিভুজের অতিভুজ বিসি। তাহলে বড় ত্রিভুজের অতিভুজ এবি, ছোট ত্রিভুজের অতিভুজ বিসি সমান বড় ত্রিভুজের এই বাহুটা মানে এডি, আর ছোট ত্রিভুজের এই বাহুটা সদৃশ বিডি। এডির সাথে বিডি সদৃশ, এবির সাথে বিসি সদৃশ, এডির সাথে বিডি সদৃশ, আর বড় ত্রিভুজের বিডি ছোট ত্রিভুজের এই যে সিডির সাথে সদৃশ। তাহলে এই সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে এবং যার মান বের করতে হবে, তো বিডি দেওয়া আছে, বিডি দেওয়া আছে, এডি দেওয়া আছে, এডি দেওয়া আছে, সিডি বের করতে হবে, এই সিডি বের করতে হবে, বিডি দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সম্পর্ক নিলেই চলবে, এটা দরকার নেই। তাহলে লিখব কি এডি বাই বিডি সমান বিডি বাই সিডি। এখন যার মান দেওয়া আছে মানগুলো লিখে নেব। এডি এর মান 5, বিডি এর মান 8, বিডি এর মান 8 এবং সিডি এর মান বের করতে হবে। 5 সিডি সমান 8 64, বা সিডি সমান
64কে 5 দিয়ে ভাগ। এখন 5 দিয়ে ভাগ করা সোজা নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে ডবল করে দিয়ে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেওয়া। 64 ডবল 128, একটা অঙ্ক এখানে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এটা 12.8 সেন্টিমিটার। তাহলে লিখব অতএব সিডি এর দৈর্ঘ্য সমান 12.8 সেন্টিমিটার। আটের দাগে আছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত? সাইন সি সমান 2/3 দেওয়া আছে। সাইন সি সমান 2/3 কস সি ইন্টু কোসেক সি এর মান বের করতে হবে। তাহলে এটা অনেকভাবে করা যায়। আমরা যেমন ত্রিভুজ এঁকে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব 2x অতিভুজ 3x ধরে সেখান থেকে ভূমি বের করে নিয়ে কসের সংজ্ঞা থেকে এবং কোসেকের সংজ্ঞা থেকে মান বসিয়ে দিলে মান চলে আসবে, সেভাবে করতে পারি। আর একটা করতে পারি যে সাইন থেকে আমরা কস বের করে নিতে পারি সূত্র দিয়ে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 এই সূত্র দিয়ে। আর সাইনের অনন্য কোসেক অনন্য বের করে এর মান বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে হিসাব করলে মান চলে আসবে। তো আমি সেকেন্ডটা করব, অর্থাৎ সূত্র দিয়ে সাইন এবং কসের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে লিখবো আমরা এখানে উদ্দেশ্য হচ্ছে কি কস সি বের করা, আর কোসেক সি তো 1/sin সেটা পেয়েই যাব। তো লিখবো আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখানে থিটার জায়গাতে সি আছে সেই জন্য মুখে বলছি থিটা বাট লিখছি সি। তাহলে আমাকে বের করতে হবে কস সি। তাহলে কস স্কয়ার সি সমান 1 মাইনাস সাইন স্কয়ার সি সমান চিহ্নের ডান দিকে লিখলাম সেই জন্য মাইনাস হয়ে গেল। এরপরে বা কস স্কয়ার সি সমান 1 মাইনাস সাইন সি এর মান 2/3, তাহলে 2/3 হোল স্কয়ার দেব। 1 মাইনাস 2 × 4 এবং 3 × 3 = 9, এখানে 1 এবং 9 এর লসাগু 9, 9 × 1 = 9, 1 দিয়ে ভাগ করলে 9 থাকে, 9 দিয়ে 1 কে গুণ 9 × 1 = 9 মাইনাস 9 দিয়ে 9 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 4 কে গুণ 4 × 1 = 4। তাহলে এটা হলো 5/9, এটা কস স্কয়ার সি এর মান। অতএব কস সি সমান রুট স্কয়ার ছিল, তাহলে এখন স্কয়ার দিলাম না, উভয় পক্ষকে বর্গমূল করছি। তাহলে এখানে পাবো 5/9, তাহলে √5 এবং এই 9 এর বর্গমূল 3 হয়, তাহলে √5/3 এবং তাহলে অতএব cos c ইন্টু কোসেক সি সমান cos c লিখলাম ইন্টু কোসেকের মান 1/sin, তাহলে 1/sin c লিখতে পারি সমান cos c এর মান √5/3 ইন্টু 1/sin c, sin c এর মান 2/3। তো হিসাব করলে পাই √5/3 ইন্টু 1/2/3 অর্থাৎ এটা হচ্ছে 3/2 সমান √5/2। তাহলে পেলাম কি? তাহলে পেলাম অতএব cos c ইন্টু কোসেক c সমান √5/2। 10 দাগে আছে sin 4θ সমান cos 5θ হলে tan 3θ সমান কত? তাহলে এখানে আছে sin 4θ সমান cos 5θ, তাহলে tan 3θ এটা সমান কত? তো এখানে সবচেয়ে সহজ হচ্ছে আমরা থিটার মানটা বের করে নেব। সাইন আর কস থিটা পাল্টে আমরা সাইনকে কস করতে পারি বা কসকে সাইন করতে পারি। তো থিটা পাল্টে বা কোণ পাল্টে, তাহলে সেই কোণ পাল্টে সাইনকে কস এবং কসকে সাইনে রূপান্তরিত করলে আমরা
এই কোণ দুটোকে সমান লিখে থিটার মান বের করে ফেলবো। তাহলে লিখবো কি sin 4 থিটা সমান cos 5 থিটা, এটা আছে। তাহলে cos 5 থিটার জায়গাতে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। অর্থাৎ আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, এটা বলতে পারি। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা বলতে পারি। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা লিখলাম কি যে cos 5 থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। তাহলে এখানেও sin, এখানেও sin, শুধু এখানে 4 থিটা আছে, এখানে 90 মাইনাস 5 থিটা আছে। তাহলে sin যেহেতু উভয় দিকে, সেহেতু 4 থিটা এবং 90 ডিগ্রি মাইনাস 5 থিটা পরপর সমান লিখতে পারি। অতএব 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। তাহলে থিটা বাদিকে রাখবো, 4 থিটা যেহেতু থিটা মান বের করতে হবে সেই জন্য। তাহলে 4 থিটা প্লাস 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যোগ করলে 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 9, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে থিটা সমান যখন 10 ডিগ্রি পেলাম, আমাকে tan 3 থিটা এর মান বের করতে হবে। অতএব 3 থিটা সমান 3 ইন্টু থিটার মান 10 ডিগ্রি সমান 30 ডিগ্রি। অতএব tan 3 থিটা সমান tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে লিখবো অতএব tan 3 থিটা সমান 1/√3। এখানে 11তে আছে একটি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের বর্গ যদি সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় তবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্যের বর্গ সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি ও সি ধরে নেব, তারপরে কর্ণের দৈর্ঘ্য বের করব এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তারপরে এখানে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী সমীকরণটা কেমন হয় লিখতে হবে, লিখলে আমরা এ বি ও সি এর অনুপাত পাবো। তো এখানে যে আয়তঘন আছে তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি একক ধরে নেব। মনে করি আয়তঘনটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ একক, বি একক ও সি একক। অতএব কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। আর সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে বলা আছে যে কর্ণের দৈর্ঘ্যের বর্গ সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। তাহলে এর স্কোয়ার করলে এর অর্ধেকের সমান হবে। তাহলে লিখব প্রশ্ন অনুসারে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ারের বর্গ এর অর্ধেকের সমান, অর্থাৎ যে ক্ষেত্রফলটা আছে তাকে 2 দিয়ে ভাগ করব, তবে এর সাথে সমান হবে। তাহলে এইটাই বলা আছে প্রশ্নের মধ্যে। এখন বাদিকটা স্কোয়ার করলে রুট চিহ্ন আর থাকছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 কেটে দিলাম সমান এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন সব পদগুলোকে বাদিকে রাখলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ
এটা সমান 0, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা সমান 0 ইন্টু 2, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে a স্কোয়ার দুটো, b স্কোয়ার দুটো, c স্কোয়ার দুটো, 2ab 2bc 2ca আছে। তাহলে 2ab এর এক প্রান্তে a স্কোয়ার, অন্য প্রান্তে b স্কোয়ার, 2bc এর এক প্রান্তে b স্কোয়ার, অন্য প্রান্তে c স্কোয়ার, আর 2ca এর এক প্রান্তে c স্কোয়ার, অন্য প্রান্তে a স্কোয়ার রাখবো। তাহলে সেই হিসেবে রাখলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটার জন্য পাবো b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। কী করে পেলাম একবার দেখে নাও, ডান দিকে 0 থাকছে। যেমন a স্কোয়ার দুটো ছিল, এখানে একটা লিখেছি আর এখানে একটা লিখেছি। b স্কোয়ার দুটো ছিল, এখানে একটা আর এখানে একটা। c স্কোয়ার দুটো ছিল, এখানে একটা c স্কোয়ার, এখানে একটা c স্কোয়ার। 2ab মাইনাস 2ab দুটো, মাইনাস 2ab একটা, এটা মাইনাস 2ab, মাইনাস 2bc এটা, মাইনাস 2ca এটা, অর্থাৎ উপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, কেবল একটু রূপ পাল্টে। তাহলে আমরা বলতে পারি এটার জন্য a মাইনাস b হোল স্কোয়ার, এটার জন্য b মাইনাস c হোল স্কোয়ার, আর এটার জন্য c মাইনাস a তার হোল স্কোয়ার সমান 0। তাহলে আমরা জানি যে 2 বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল 0 হলে সংখ্যাগুলি পৃথকভাবে 0 হয়, অর্থাৎ এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গ, বর্গ করলে তার যোগফল 0 হলে তার মানে বলতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা করে 0। তাহলে অতএব a সমান b, না a মাইনাস b সমান 0, এখান থেকে বলতে পারি বা a সমান b, তারপরে b মাইনাস c সমান 0, এখান থেকে বলা যায় b সমান c, আর c মাইনাস a সমান 0, এখান থেকে বলা যায় c সমান a। তাহলে কি হলো, তাহলে পেলাম অতএব a সমান b সমান c। তাহলে abc এর অনুপাত a is to b is to c, abc পরপর সমান, সেই জন্য a কে লিখতে পারি, b কেও a লিখতে পারি, আর c কেও a লিখতে পারি। তাহলে a is to a is to a, 1 is to 1 is to 1। তাই বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে 1 is to 1 is to 1। 12 দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 198 ঘন সেন্টিমিটার। শঙ্কুটির লম্ব উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ হলে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে লম্ব উচ্চতা বলতে শঙ্কুটির উচ্চতাকে বোঝায় h, যেটা কিনা ভূমির ব্যাসার্ধের 7 গুণ, অর্থাৎ h সমান 7r। তাহলে এক্ষেত্রে আমরা ব্যাসার্ধ r ধরে নেব, তাহলে উচ্চতা হবে 7r, এবং সেখান থেকে এখানে আয়তন আছে, তাহলে আয়তন বের করে নেব r এবং h দিয়ে। তো এখান থেকে আমরা r এবং h পেয়ে যাব, r এবং h পেলে সেখান থেকে তির্যক উচ্চতা পেয়ে যাব, কারণ আমরা জানি যে শঙ্কুর ক্ষেত্রে l স্কয়ার সমান h স্কয়ার প্লাস r স্কয়ার, এটা ব্যবহার করে তির্যক উচ্চতা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে ভূমির ব্যাসার্ধ r ধরে নেব, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, অতএব উচ্চতা h, এটা সমান 7r সেমি। তো এখানে আয়তন দেওয়া আছে, অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h সমান 1/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু ব্যাসার্ধ r, h হচ্ছে 7r ঘন সেমি। 7 উপর নিচে কেটে দিলাম, তাহলে পাচ্ছি 22r কিউব, আর নিচে থাকছে 3, এত ঘন সেমি। তাহলে এটা হলো আয়তন। এখন এই আয়তন 198 ঘন সেমি বলা আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে এটা সমান 198,
কারণ এটাও আয়তনকে বোঝাচ্ছে। 22r³/3 সমান 198। এখান থেকে লিখতে পারবো বা r³ সমান 198 ইন্টু 22/3 সংখ্যাটাকে আমি ডান দিকে লেখার সময় লিখব 3/22। তো 22 দিয়ে যদি 198কে ভাগ করা যায়, তো এখানে আছে 22, এখানে 8 করতে হবে। 4 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। আচ্ছা, এভাবে হচ্ছে না, তাহলে 11 দিয়ে কাটাকুটি করি। 11 দুগুণ 22 আর 1 9 8, একে যদি 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 8 11 88। তাহলে এটা হলো 18। আচ্ছা, এখানে 9 দিয়ে গুণ করতে হতো, 9 হলো। তাহলে 3 নং 27 বা r³ সমান 3 নং 27। 27 মানে আমরা জানি 3-এর কিউব। তাহলে অতএব r সমান পেলাম 3। তাহলে r সমান যখন 3 পেয়েছি, h সমান 7r সমান 7 ইন্টু 3, বা 7টা পরে লিখলাম, এটা সমান 21। তাহলে তির্যক উচ্চতা L যদি হয়, তির্যক উচ্চতা L হলে L² সমান h² প্লাস r²। এটা শঙ্কুর লম্ব উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। যদি এটা একটা শঙ্কু হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। এটা h, এটা L এবং এটা r। সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা আমাকে L² মান L বের করতে হবে। তাহলে h ফর 21, এখানে r ফর 3, 21 21 4 4 1, 3 3 9, 4 4 1 এবং 9, এটা 0। তাহলে এটা হচ্ছে 450 বা L² সমান 450। তাহলে 450 হলো, বা L সমান √450। তো আমরা লিখতে পারি √5 নং 45, 9 ইন্টু 5। তো বা L সমান 9 এর বর্গমূল 3 আর 5-এর বর্গমূল হবে না। তাহলে L সমান, আচ্ছা এখানে 5 নং 45, একটা 10ও আছে। তাহলে এটা এভাবে না ভেঙে 10টাকে 5 ইন্টু 2 করলাম। এবার ঠিক আছে। তাহলে 9-এর বর্গমূল 3, দুটো 5 আছে, তাহলে একটা 5 লিখব, 5 ইন্টু 3। আর তাহলে এখানে হলো 3 ইন্টু 5 ইন্টু 2টা, একটা 2 আছে, তাহলে 2টা রুটের মধ্যে থাকবে, সমান 3 5 15, 15√2। তো এখানে প্রশ্ন ছিল যে, এখানে প্রশ্ন ছিল শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা (15√2 সেন্টিমিটার। 12 দাগে আছে, দুটি কারখানা টি ও এম এর শ্রমিকের সংখ্যা ও মাসিক গড় বেতন নিম্নরূপ। কারখানা টি, কারখানা এম, মাসিক গড় বেতন 1800 টাকা আর 2100 টাকা, শ্রমিকের সংখ্যা 125 আর 95। এ আছে, কোন কারখানায় মাসিক বেতন বাবদ বেশি খরচ হয়? তাহলে এখানে গড়
এবং শ্রমিক সংখ্যা গুণ করলে আমরা মাসিক মোট বেতন বা মোট খরচ পাবো। এখানেও তাই, এই যে মাসিক বেতন এবং শ্রমিক সংখ্যা গুণ করলে মাসিক মোট খরচ পাবো। তাহলে দেখে নেব কোনটা বেশি কোনটা কম। আর দুটি কারখানায় সমস্ত শ্রমিকদের মাসিক গড় বেতন কত। তাহলে এক্ষেত্রে কী করব, এখানে মোট খরচ, এখানে মোট খরচ যোগ করব, যোগ করে শ্রমিক সংখ্যা যোগ করব, তারপরে খরচের যোগফলকে শ্রমিক সংখ্যা যোগফল দিয়ে ভাগ করলে আমরা দুটি কারখানার সমস্ত শ্রমিকের মাসিক গড় বেতন পাবো। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে টি কারখানায় মাসিক, এখানে 4/12, টি কারখানায় বেতন বাবদ খরচ এটা হবে মাসিক গড় বেতন এবং শ্রমিক সংখ্যার গুণফল। তাহলে এটা আমরা গুণটা মুখে মুখে করতে পারি, আবার এখানে পাতিয়ে করতে পারি। তো মুখে মুখেই করব, 1800 ইন্টু 125, এই টেকনিকটা দেখে নাও। তো প্রথমে একে 5 দিয়ে ভাগ করলে 125কে 25 হচ্ছে, যে 5 দিয়ে ভাগ করলাম সেই 5টা এর সাথে গুণ করে দেবো, 5×8 = 90, বাকি দুটো শূন্য। এরপরে 9×25 = 225, 225 তিনটে শূন্য। তাহলে এটা হচ্ছে 225,000 টাকা, অর্থাৎ 2,25,000 টাকা। এটা হলো টি কারখানায়। এম কারখানায় বেতন বাবদ মোট খরচ সমান, ওখানে আছে 2,100 টাকা করে এবং 95 জন শ্রমিক আছে। তো 2,100 টাকা, 95কে এখানে 21 দিয়ে গুণ করে নেব, তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে 95 1-কে 95, 5 2 10 শূন্য, হাতে 1, 9 2 18 1, 19, এখানে 5, এখানে 9, তো এখানে হচ্ছে 1 9 9 5, দুটো শূন্য। তাহলে 2,25,000, এখানে 1,99,500 টাকা, এখানে 2 2 5 0 0 0, এটা বেশি, 1 9 9 5 0 0 হচ্ছে। অতএব যেটা উত্তর ছিল, এতে ছিল কোন কারখানায় মাসিক বেতন বাবদ বেশি খরচ করে। অতএব প্রথম কারখানাটা, অর্থাৎ টি কারখানা। মাসিক বেতন বাবদ বেশি খরচ করে। তাহলে এটা হয়ে গেল। এরপরে বি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি কারখানায় সমস্ত শ্রমিকদের মাসিক গড় বেতন কত। তাহলে বি এর উত্তর দিচ্ছি এখন। দুটি কারখানায় বেতন বাবদ মোট খরচ, বা আমি একবারে লিখতে পারি যে দুটি কারখানার মোট শ্রমিকদের বা সব শ্রমিকদের গড় বেতন সমান মোট বেতন বাবদ খরচ, আর এখানে হবে মোট শ্রমিক সংখ্যা। সমান এখানে 2 2 5 তিনটে শূন্য, প্লাস 1 9 9 5 দুটো শূন্য, তাকে ভাগ করতে হবে মোট শ্রমিক সংখ্যা, অর্থাৎ প্রথম কারখানায় 125, আর যে এম কারখানা আছে এখানে আছে 95।
এখানে অবশ্যই লিখব টাকা। তো যোগ করতে হবে 2 2 5 তিনটে শূন্য 1 9 9 5 দুটো শূন্য 9 5 14 4 হাতে 1 10 10 2 12 2 হাতে 1 4। তাহলে এটা হচ্ছে 4 2 4 5 0 0 125 আর 95 যোগ করব 10 শূন্য হাতে 1 10 12 2 হাতে 1 2 তাহলে 2 2 0। দশ দিয়ে কাটলাম, অর্থাৎ একটা করে শূন্য কেটে দিলাম। এরপরে 2 দিয়ে কাটলে 11 দুগুণ 22 42 45 শূন্যকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 1 2 দুগুণ 4 2 1 কে 2 4 নামালাম 2 দুগুণ 4 5 নামালাম 2 1 কে 2 না 2 দুগুণ 4 1 0 5 দুগুণ 10 2 1 2 2 5 সমান 2 1 2 2 5 বাই 11 টাকা। তাহলে এটা হলো দুটি কারখানায় মোট সব শ্রমিকদের গড় বেতন, মাসিক গড় বেতন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।